নিন্দুকেরা বলে যে নতুন একটা উপজেলার আবির্ভাব ঘটেছে, এটাকে নবাবী উপজেলা বলা হচ্ছে। মাননীয় স্পিকার, আমি বগুড়ার শিবগঞ্জ উপজেলার কথা বলতেছি, যেখানে অন্য অন্য এলাকায় বাজেট পায় না, সেখানে এক উপজেলায় কি এক ক্যারিসমেটিক মিরাকল, সেখানে ৭৬ কোটি টাকা চলে যায়। মাননীয় স্পিকার, আগে আমরা শুনতাম, আবার নিন্দুকেরা বলে যে এক সময় নাকি সবার আগে গোপালগঞ্জ। মাননীয় স্পিকার, এখন কি আমরা বলবো সবার আগে বগুড়া? মাননীয় স্পিকার, এই পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করবেন কুড়িগ্রাম ২ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আতিকুর রহমান মুজাহিদ। জনাব আতিকুর রহমান মুজাহিদ, আপনার সময় ৫ মিনিট। ধন্যবাদ আপনাকে। শুনেছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একজন বিরোধী দলের দায়িত্বশীল সদস্য হিসেবে আমি মনে করি সরকারের সমালোচনার পাশাপাশি সরকারকে বিকল্প পথ দেখিয়ে দেওয়া আমার দায়িত্ব। সেই অ্যাসপেক্ট থেকে এই বাজেট নিয়ে কিছু কথাবার্তা বলতে চাই। মাননীয় স্পিকার, এই বাজেট নিয়ে তো অনেক কথা হলো। বাজেটের একটা ভালো সাইড খারাপ সাইড বলতে গেলেও বলতে হয় বাজেটটা একটা বড় ঘাটতির বাজেট, এটা তো স্বীকার করতে হবে। অনেকে এটাকে নিন্দুকেরা বলে এটা একটা সাদা হস্তির বাজেট হয়েছে। মাননীয় স্পিকার, আমি মুদ্রা কয়েকটা পয়েন্টে কথা বলতে চাই। তার ১ নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের প্রতিরক্ষা খাত। মাননীয় স্পিকার, প্রতিরক্ষা খাতে যে বাজেটটা দেওয়া হয়েছে, আমি তা শুরু করার আগে আমাদের সম্মানিত স্পিকার সাহেব, উনি যেহেতু একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, ওনার সামনে হয়তো বলতে পারলে ভালো হইতো। শুধু এইটুকু বলি, এটা আমার একটা ধৃষ্টতা যে ওনার মতো একজন ব্যক্তির সামনে কথা বলতে পারতাম। কিন্তু আমরা দেখলাম ওই যুদ্ধের সময়ও যদি আমরা আমাদের প্রতিরক্ষা খাতে যথেষ্ট বরাদ্দ বা অস্ত্র থাকতো, আধুনিক অস্ত্র, তাহলে হয়তো আমাদের লোক দিয়ে আমরা একক কৃতিত্বেই আমরা স্বাধীনতা অর্জন করতে পারতাম। মাননীয় স্পিকার, যেমনটা যদি এটা হয়তো, যেমনটা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার একটা কামালপুর যুদ্ধের সময় উনি ইন্ডিয়ান পক্ষ থেকে একটা ওয়্যারলেস দেওয়া হয়েছিল ওনাকে, ভাঙা ওয়্যারলেস, যেটাকে উনি রাগ করে ফেলে দিয়ে ইন্ডিয়ান কমান্ডোকে বলেছিল অস্ত্র যখন দিবা, সরঞ্জামাদি যখন দিবা, তখন এমন জিনিস দাও যেটা ফাংশন করে, ডিসফাংশনাল দিও না, এটা আমার জন্য বাধাগ্রস্ত করে। মাননীয় স্পিকার, কেন এই জন্য বলতেছি, আজকে আমাদের প্রতিরক্ষা খাতের যে বাজেট দেওয়া হয়েছে মাত্র ৪২ কোটি টাকা। মাননীয় স্পিকার, ৪২,০০০ কোটি টাকা, যার মধ্যে ৩৫,০০০ কোটি টাকায় শুধু পরিচালনা ব্যয়, কিন্তু মাত্র ৭,০০০ কোটি টাকা দিয়ে কি আমাদের প্রতিরক্ষা হবে? মাননীয় স্পিকার, এই প্রতিরক্ষা বাজেট দিয়ে যে আমাদের আধুনিক অস্ত্র কেনা হবে, এই অস্ত্র তো প্রতিরক্ষা দিবে শুধু আপনার আমার সবার এই ৩৫০ জন সংসদ সদস্যের এলাকার মানুষের প্রতিরক্ষা দেবে। মাননীয় স্পিকার, যেখানে আমাদের প্রতিদিন আমাদেরকে বিভিন্ন বর্ডার থেকে হুমকি দেওয়া হচ্ছে, আমার পঞ্চগড়ের বর্ডারে দখল করে নেওয়া হবে, আমার চিকেন নেক থেকে দখল করে নেওয়া হবে, আমার দক্ষিণের ফেনী সীমান্ত থেকে দখল করে নেওয়া হবে, আমার রংপুর বিভাগের আমাদের হিলি বর্ডারে, আমাদের দিনাজপুর অঞ্চলে। মাননীয় স্পিকার, পলাশবাড়ির গাইবান্ধা, আমার কুড়িগ্রাম, সর্বমহল থেকে যখন আমার কাছে থ্রেটেন আসে, রাষ্ট্রীয় সভরেন্টি সিকিউরিটি যখন আমার থ্রেট হয়, মাননীয় স্পিকার, তখন এই বাজেট দিয়ে আমাদের প্রতিরক্ষা খাত বদ্ধ হয়নি। মাননীয় স্পিকার, আমি যদি এই দিকেও তাকাই, মাননীয় স্পিকার, আমাদের মায়ানমার সাইডে যুদ্ধ চলমান। মাননীয় স্পিকার, সেখানেও আমাদের ফ্রন্টে চলমান রয়েছে। পার্বত্য ৩টা অঞ্চল, ৩টা জেলা, যেখানে তিনটা বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে, কুকিচিনের বিরুদ্ধে আমাদের দুইটা ডিভিশন, আর্মি ডিভিশন কাজ করতেছে। এই বরাদ্দ দিয়ে কি আমাদের প্রতিরক্ষা হবে? মাননীয় স্পিকার, আমি যদি নেভালের কথাও বলি, যেটা আমাদের সামুদ্রিক লাইফলাইন বলে আমাদের বঙ্গোপসাগর, সেখানে মাত্র সেই ১৯৮০ সালের দুইটা সাবমেরিন আছে, আর কিছু অল্প কিছু ফ্রিগেট আছে। এই সক্ষমতা দিয়ে কি আমাদের সমুদ্র বন্দরগুলো রক্ষা করা যাবে? মাননীয় স্পিকার, সেখানে আমাদের দরকার ১ ডজনের অধিক ফ্রিগেট, কবচ, যত প্রকার আধুনিক সরঞ্জাম, সেগুলো নেই। মাননীয় স্পিকার, এই ৭,০০০ কোটি টাকা দিয়ে সে উন্নয়ন করা সম্ভব? মাননীয় স্পিকার, আমি যদি আমাদের আকাশ প্রতিরক্ষার কথা বলি, সেই চৈনিক বিমান ১৯৬০ সালের একটা ডিজাইনের আমরা শুধুমাত্র একটা বিমান দেখতে পারি, এটা F7 দেখতে পারি এবং MiG-29 দেখতে পারি, সেখানে আধুনিকরণ নেই। মাননীয় স্পিকার, আপনার যদি বাজেটের দিক দিয়ে তাকায়, পৃথিবীর অন্যান্য দেশের, ইন্ডিয়াতেও তার জিডিপি 2.5% দেয়, আপনার মায়ানমার জিডিপি 3.5% দেয়, পৃথিবীর অ্যাভারেজের আমরা দেখি 2.2% হচ্ছে বাজেট সামরিক খাতে, প্রতিরক্ষা খাতে, আমাদের সেদিকে নেই। মাননীয় স্পিকার, আমরা এই কথাটা বলতে চাই, এই আজাদি ভূমিকে রক্ষা করার জন্য বাংলার হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যদি এক বেলা না খেয়েও থাকতে হয়, আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে বাজেট বেশি করে দিয়ে মানুষ আমাদের স্বাধীনতা রক্ষা করতে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমাকে একটু সময় বাড়িয়ে দিতে হবে, আমার কিছু কথা আছে। মাননীয় স্পিকার, কেন বলতেছি, কারণ প্রতিনিয়তই আমাদেরকে আমার রংপুর না, আপনাদের সবাই থ্রেটেনে আছে আমাদের স্বাধীনতা নিয়ে। মাননীয় স্পিকার, আমাদের এই সবার দেশ, এটাকে আমাদের রক্ষা করতে হবে। মাননীয় স্পিকার,
এখন আসি মাননীয় স্পিকার, একটু ব্যাংক খাত নিয়ে একটু কথা বলতে হবে। আমাদের ব্যাংকিং সেক্টরে আমার অর্থমন্ত্রী এখানে আছেন, আমি খুবই আশাবাদী হতাম যদি 32% ঋণ খেলাপি থেকে 10% আনার জন্য একটা রূপরেখা দিতেন। উনি কোনো ধরনের রূপরেখা দেয়নি, যেটা আমাকে হতাশ করেছে মাননীয় স্পিকার। শুধু কি তাই, উনি নিজেই বক্তব্যে বললেন আমাদের ব্যাংকিং বেস ইকোনমিক সিস্টেমটাকে চেঞ্জ করে ক্যাপিটাল মার্কেট বেজে যাওয়া উচিত। খুবই ভালো কথা, কিন্তু একটা বড় বান্ধনী, একটা ব্যারিকেড দেওয়া হলো। কি ব্যারিকেড? যেখানে আগে ডিভিডেন্ডের 20% ছিল লভ্যাংশ কোম্পানিগুলো, সেখানে কি আমরা দেখলাম 35.7% হয়ে গেছে মাননীয় স্পিকার। সেখানে ক্যাপিটাল মার্কেট কি বিকাশ করা সম্ভব? সম্ভব না আদৌ। আরো একটা জিনিস, আমাদের আপনার সময় আরো 2 মিনিট বৃদ্ধি করা হলো। মাননীয় স্পিকার, আই হাম্বলি রিকোয়েস্ট, আমি এটা আজকে বলতে দিন আমাকে। আমাদের ক্যাপিটাল মার্কেটের যেটা বললাম যে আমাদের বন্ডের ক্ষেত্রে একটা এক্সেমশন ছিল, যেটা আমাদের আল্টারনেটিভ ফাইন্যান্সকে ডেভেলপমেন্ট করতো, কিন্তু সেই আপনার ট্যাক্স এক্সেমশনটা উঠাই না হলো। সুতরাং আল্টারনেটিভ ফাইন্যান্সের ক্ষেত্রে আমাদের বাধাগ্রস্ত হবে। সে দৃষ্টিকোণ থেকে আমি মনে করি বাজেটের এই বিষয়টাকে আবার পুনরায় থিঙ্কিং করা হচ্ছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আরেকটা একটু আমরা সাংবিধানিক ইস্যু থেকে আসি। সে বিষয়টা হলো আমাদের সংবিধানের 89 ধারায় বলা হয়েছে গ্রান্ট, ডিমান্ড ফর গ্রান্ট, এবং 90 বিধিতে বলা হয়েছে, আর্টিকেলে বলা হয়েছে যে স্পেসিফিকেশন অর পারপাস লাগবে অথবা অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্ট লাগবে মাননীয় স্পিকার, যার মাধ্যমে খাতটা কোন খাতে আপনি টাকাটা পাস করে নিচ্ছেন। আমরা দেখলাম 5.1 বা অথবা 47 থেকে 48 হাজার কোটি টাকা, যেটার কোনো খাত নির্ধারণ করা নেই মাননীয় স্পিকার, বিবিতে রাখা হয়েছে। এটা এই বাজেটের একটা বড় ঘাটতি এবং এটা কনস্টিটিউশনের একটা ভায়োলেশন। আমি মনে করি এখান থেকেও আমাদের প্রতিরক্ষা খাতে বাজেট যেতে পারে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার এলাকা সম্পর্কে কথা বলতেছে 2-4 মিনিট। আমার এলাকা বলার আগে আমরা একটা ইদানিং একটা নিন্দুকেরা বলে যে নতুন একটা উপজেলার আবির্ভাব ঘটেছে, এটাকে নবাবী উপজেলা বলা হচ্ছে। মাননীয় স্পিকার, আমি বগুড়ার শিবগঞ্জ উপজেলার কথা বলতেছি, যেখানে অন্য অন্য এলাকায় বাজেট পায় না, সেখানে এক উপজেলায় কি এক ক্যারিসমেটিক মিরাকল, সেখানে 76 কোটি টাকা চলে যায় মাননীয় স্পিকার। আগে আমরা শুনতাম, আবার নিন্দুকেরা বলে যে এক সময় নাকি সবার আগে গোপালগঞ্জ। মাননীয় স্পিকার, এখন কি আমরা বলবো সবার আগে বগুড়া? মাননীয় স্পিকার, আমরা এই বাংলাদেশ চাই না মাননীয় স্পিকার। সবার আগে যদি বাংলাদেশ হয়, প্রতিটা প্রান্তের মানুষের জন্য সমান ধরনের বাজেট বরাদ্দ থাকতে মাননীয় স্পিকার। এখন আসি আমার এলাকার কথা নিয়ে। অমর্ত্য সেন একটা কথা বলেছেন, ডেভেলপমেন্ট ইজ ফ্রিডম, কিন্তু আমার এলাকার ফ্রিডম আসলে খুবই সংকীর্ণ। আমার এলাকার রাস্তাঘাট 70% কাঁচা, আর বরিশাল অঞ্চলে 70% পাকা। আমি যেখানে যাই, আমার জেলার যে কোনো ইউনিয়নে যাই, সেখানে গেলে আমাকে বলে, আমার অঞ্চলের মানুষ আমাকে বলে আমাদের রাস্তাগুলো পাকা করে দেন না। মাননীয় সদস্য, আমাদের টাইম লিমিট আছে, এর মধ্যে প্রায় শেষ হয়ে গেছে। আপনি যে বিষয়গুলো কথা বলবেন, আমার মনে হয় আপনি যদি মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়নের সমবায় মন্ত্রী মহোদয়ের সাথে গিয়ে দেখা করেন, আপনার এলাকার উনি সিনিয়র নেতা, দেশের নেতা, উনি আপনাকে হেল্প করবেন রাস্তাঘাটের বিষয়ে। আপনি বসুন দয়া করে, এই কথাগুলোই তো বলতেন, হয়ে গেছে। আপনি ওনার সাথে দেখা করুন, রাস্তাঘাটের ব্যাপারে উনি নিশ্চয়ই অ্যাটেনশন দিবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আলোচনায় অংশগ্রহণ করবেন চট্টগ্রাম 14 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য আলহাজ জসিমউদ্দিন আহমেদ। জনাব আলহাজ জসিমউদ্দিন আহমেদ, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় অর্থমন্ত্রী গত 11 জুন 2026 মহান জাতীয় সংসদে 9,38,000 কোটি টাকার বিশাল বাজেট ঘোষণা করেছেন। মাননীয় অর্থমন্ত্রী মহোদয়, এই বিশাল আকারের বাজেট ঘোষণা করেছেন এমন এক সময়ে রাশিয়া, ইউক্রেন ও ইরানের যুদ্ধের থাবা যেখানে সারা বিশ্বে লণ্ডভণ্ড করে দিয়েছে, সে জায়গায় দাঁড়িয়ে এই বিশাল আকার বাজেট সত্যিই অবাক করার মতো সুসাহসী বাজেট। বৈশ্বিক নজিরবিহীন ভয়াবহ পরিস্থিতির প্রেক্ষাপটে আমরা ভেবেছিলাম এবারের বাজেট অনেক ছোট আকারে বাজেট হবে, এটাই দেশবাসীর ধারণা ছিল। কিন্তু সব সংখ্যা উড়িয়ে দিয়ে প্রতিটি খাতকে আগের চেয়েও বেশি অর্থ প্রদান করে এই যুগান্তকারী বাজেট জাতিকে মাননীয় অর্থমন্ত্রীর উপহার দিয়েছেন, যা সত্যি মাননীয় প্রধানমন্ত্রীর দেশপ্রেম, প্রজ্ঞা, মেধা ও দূরদর্শিতার বহিঃপ্রকাশ। মাননীয় স্পিকার, গণতান্ত্রিক মানবিক এই অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা
এই স্লোগান নিয়েই আমাদের অর্থনীতির অগ্রযাত্রা। মাননীয় স্পিকার, দেশের ইতিহাসে মাননীয় অর্থমন্ত্রী 2026-27 অর্থ বছরে একটি ঐতিহাসিক বাজেট ঘোষণা করেছেন। এই বাজেট বাস্তবায়নযোগ্য বাজেট। বাজেটের শিক্ষা খাতের বরাদ্দ প্রায় দ্বিগুণ করা হয়েছে। চট্টগ্রামকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে রূপান্তর করতে চট্টগ্রাম বিমানবন্দরের রানওয়ে ক্যাপাসিটি বৃদ্ধির সিদ্ধান্ত মাননীয় স্পিকার সরকারের। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, এই অর্থ বছরে সারা দেশে 680 কিলোমিটার খাল খননের পরিকল্পনা বাস্তবায়ন হলে জলাবদ্ধতার প্রায় শূন্যের কোঠায় নেমে আসবে। মাননীয় স্পিকার, ধর্মীয় প্রধানদের সামাজিক মর্যাদা বৃদ্ধি ও জীবনমান উন্নয়নের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে 10,000 টাকা করে ও পুরোহিত সেবায়েতকে 8,000 টাকা ভাতা প্রদান করা হচ্ছে। অতীতের কোনো সরকার করে নাই। মাননীয় স্পিকার, ঢাকা চট্টগ্রাম রেল লাইনের চট্টগ্রামের কুমিল্লা অংশের কড লাইন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে ঢাকা সাথে চট্টগ্রামের দূরত্ব মাননীয় স্পিকার 80 কিলোমিটার কমে ট্রেনের যাত্রার সময় 5 ঘন্টা থেকে 3.5 ঘন্টায় নেমে আসবে। এই এলাকার যোগাযোগ খাতে যুগান্তকারী পরিবর্তন আসবে। প্রবাসী ভাইদের সামগ্রিক কল্যাণ বিবেচনা প্রবাসী কার্ড কর্মসূচি খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখবে। মাননীয় স্পিকার, কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্পায়ন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণকে সমান গুরুত্ব দিয়ে প্রণীত এই বাজেট নিঃসন্দেহে একটি গণমুখী ও উন্নয়নমুখী ও ভবিষ্যৎমুখী বাজেট। মাননীয় স্পিকার, আমি 71 বিধিতে আমি এই পার্লামেন্টে বক্তব্য রেখেছিলাম। মাননীয় স্পিকারের ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজার জনসভায় এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ককে 6 লেনে উন্নত করবেন ঘোষণা দিয়েছেন। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমার চট্টগ্রাম 14 চন্দনাইশ আংশিক সাতকানিয়ার পক্ষ থেকে এবং আমার দক্ষিণের মানুষের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। মাননীয় স্পিকার, আমার পরিশেষে আমার এলাকার 2-1টা কথা বলতে হয় উন্নয়নে। এই চট্টগ্রাম 14 অত্যন্ত অবহেলিত। আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে সবার কাছে অনুরোধ জানাবো, একটু বরাদ্দ যেন আমার এই চট্টগ্রাম 14 যেন সবাই যেন মিলে একটু দেয়। আমরা যেন এই চট্টগ্রামের 14 মানুষকে যে স্বপ্ন দেখিয়েছি গত বারের নির্বাচনের মাধ্যমে আমি যেন তা পূরণ করতে পারি। মাননীয় স্পিকার, এই বলে আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করলাম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন কুমিল্লা 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ সেলিম ভুঁইয়া। জনাব মোহাম্মদ সেলিম ভুঁইয়া, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আমি আজ বক্তব্য দেব না, এই জন্য দেব না, আমি হলাম শিক্ষক। 46 বছর যাবৎ আমি শিক্ষকতার পেশায় আছি। আমার কাজই বক্তৃতা দেওয়া। আমার দেন 6 মিনিট, আর অন্যদের দেন 10 মিনিট, 12 মিনিট। এই প্রতিবাদে আমি বক্তব্য দিলাম না। একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হলো যে এখানে আমার সিরিয়াল ছিল, আজকে দেখেন 8 নম্বরে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর আগে যদি 8 নম্বর সিরিয়াল তারা ঠিক মতো রাখতো, আমার বক্তব্য মাননীয় প্রধানমন্ত্রীর সামনে হইতো। এখান থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে, এই জন্য আমি বসে পড়লাম, আমি বক্তৃতা দিব না। ধন্যবাদ আপনাকে। মাননীয় সদস্য, আমরা আপনাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলাম বা জানিয়েছি। দেওয়া না দেওয়া ইটস আপ টু ইউ, ইটস ইউর ফ্রিডম। বাট টাইমের যে বিষয়টা সেটা আমাদের তৈরি না। মাননীয় ট্রেজারি বেঞ্চের চিফ হুইপ তিনি সময় এবং সিরিয়াল করে দেন, সেই হিসাবে আমাদের এই বেঞ্চ থেকে আমরা চলি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
জনাব সেলিম ভুঁইয়া সাহেবকে মাইকটা দেন, উনি কি বলতে চাচ্ছেন একটু বুঝার চেষ্টা কেন করুন। এটা হবে? আস্তে আস্তে বলেন যেন আমরা বুঝতে ওনারা পারি, ধরতে জনগণের পারি। প্রতিনিধি, আমিও জনগণের প্রতিনিধি, সুতরাং আমারও রাইট আছে এখানে কথা বলা। আমাকে আমার ন্যায্য অধিকার দিতে হবে কথা বলার জন্য। মাননীয় স্পিকার, আজকের এই মহান জাতীয় মাননীয় সংসদে সদস্য, আপনি কি বক্তব্য দেওয়ার জন্য প্রস্তুত? দিতে যেই- যাচ্ছেন? 6 মিনিট দেওয়া হলো আপনাকে। যে বাজেট পেশ করা হয়েছে এটা একটা ঐতিহাসিক বাজেট। এই বাজেটের জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। এই ঐতিহাসিক বাজেটের উপর বক্তব্য রাখার সুযোগ পেয়েছি, কিন্তু মন খারাপ, ভালোভাবে দিতে পারতেছি না। আজকে এই শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ায় আমি আবারও মাননীয় প্রধানমন্ত্রীকে এবং অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। বিগত 17 বছর ফ্যাসিস্ট সরকার শিক্ষা খাতকে ধ্বংস করে দিয়েছে। এই শিক্ষা খাতের উপর যেহেতু সর্বোচ্চ বাজেট, এই জন্যই আমার একটু বক্তব্য বেশি দেওয়ার প্রয়োজন। এই শিক্ষা খাতের বাজেটটা যাতে ঠিক মতো কাজে লাগানো হয়, কারণ এই শিক্ষা খাতে আগে যে বাজেট রাখা হয়েছিল সেই বাজেটে দেখা যায় যে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়তো প্রশিক্ষণে, শিক্ষকদের প্রশিক্ষণ। মাননীয় স্পিকার, আপনি শুনলেও অবাক হবেন, এই যে শিক্ষকদের প্রশিক্ষণের জন্য যে বাজেট রাখা হতো, শিক্ষার উন্নয়নের জন্য না, শিক্ষকদের প্রশিক্ষণের জন্য। এই প্রশিক্ষণে শিক্ষকদেরকে না পাঠিয়ে আমরাও এই প্রশিক্ষণে যাইতো, শিক্ষকদের প্রশিক্ষণে, এবং আমরাও এই শিক্ষকদের প্রশিক্ষণে গিয়ে তাদের আত্মীয় স্বজনকেও সেই প্রশিক্ষণে নিত শিক্ষকের নাম দিয়ে, এবং সেখানে তারা যে ট্রেনিং নিয়ে এসে, আমরা দেখা গেছে যে একজন উপসচিব প্রশিক্ষণ নিয়ে আসছে, উনি প্রশিক্ষণ নিয়ে এসে 2 মাস পরে তাকে বন মন্ত্রণালয়ে ট্রান্সফার করে দিছে। এখন উনি ছাত্রদের প্রশিক্ষণের জন্য যে ট্রেনিং নিয়ে আসলো, সেই ট্রেনিং কি উনি বাঘকে শিখাবে, না ভাল্লুককে শিখাবে, না সাপেরে শিখাবে? এটা প্রশ্ন। এই ধরনের বাজেটকে যাতে অপচয় করা না হয়, আর যাতে এই ধরনের মানে দুর্নীতি শিক্ষা খাতে না হয়, সেটাকে দেখতে হবে। এখানে আপনার আমাদের এত বড় মানে রিস্ক নিয়েছেন এই সরকার যে কিভাবে শিক্ষার উন্নয়ন করা যায়। আপনি দেখেন, এই একটা পত্রিকায় লেখা আছে, পাঠ্য বই মুদ্রণে এনসিটিভিতে ফের সক্রিয় আওয়ামী সিন্ডিকেট। কেন আমাদের কি লোক নাই? আওয়ামী সিন্ডিকেটদের কাছে কেন? এখানে পরিষ্কার বলা আছে যে সবচেয়ে বেশি বিতর্কিতদের মধ্যে আছে এনসিটিভি সচিব অধ্যাপক শাহ মোহাম্মদ ফিরোজ আল ফেরদৌস। তিনি আওয়ামী লীগের শিক্ষামন্ত্রী, দীপুমনির ঘনিষ্ঠ পানি জাহাঙ্গীর, শাহিদুল কবির, রতন কুমার, নিজামুল হক সিন্ডিকেটেরও সক্রিয় সদস্য ছিলেন। এখন তাকে আবার এখানে কেন এই সুযোগটা দেওয়া হলো? এটা আমার আপনার মাধ্যমে প্রশ্ন। এবং ক্ষুদ্র মাঝারি প্রেসকে এখানে, যারা আমাদের দেশের এই ক্ষুদ্র মাঝারি প্রেসকে এখানে বঞ্চিত করে এখানে প্রায় 2000 কোটি টাকার মুদ্রণ কাজ বাটোয়ারা করা হচ্ছে। এটা তদন্তে দেওয়া হোক, এবং তদন্তে দেওয়া হলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে এখানে শাস্তিমূলক ব্যবস্থা করা হোক। এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী যেই আপনার টাকাটা রেখেছেন শিক্ষা খাতে, যে 1,36,606 কোটি টাকা, এই 6 কোটি টাকার সঠিক ব্যবহার করতে হবে। এখানে দেখা যায় কারিগরি শিক্ষার কথা বলা হয়েছে। মাননীয় স্পিকার, কারিগরি শিক্ষা, কর্মমুখী শিক্ষার কথা প্রাধান্য দিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, কিন্তু এই কর্মমুখী শিক্ষায় আপনার এখানে এটার উপর আসলে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। এখানে শিক্ষা প্রতিষ্ঠান যদি আপনি চালু না করেন, নতুন ভাবে যদি আপনার কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা না হয়, তাহলে তো আপনার কিভাবে এই শিক্ষার মান উন্নয়ন করবেন আপনি কারিগরি শিক্ষার? সুতরাং এই কারিগরি শিক্ষার উন্নয়নের জন্য যে সমস্ত শর্ত দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান গঠন করার জন্য, তৈরি করার জন্য, সেই শর্তগুলি কিছুটা শিথিল করে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা এখানে বাড়াতে হবে। এখানে এনটিআরসি নামক শিক্ষা মন্ত্রণালয়কে শিক্ষক নিয়োগের জন্য যে একটা আপনার এনটিআরসি বিগত সরকারের সময়, বিএনপি সরকারের সময় এনটিআরসি করা হয়েছিল শিক্ষকদের একটা রেজিস্ট্রেশন দেওয়ার জন্য, কিন্তু এই রেজিস্ট্রেশন কর্তৃপক্ষ এখন মানে কয়েক হাজার নকল সার্টিফিকেট দিয়েছে। এখন এই নকল সার্টিফিকেটধারীরা, এই যে একটা পরীক্ষা নেওয়ার একটা প্রক্রিয়া চলছে, নকল সার্টিফিকেটধারীরা এখন এই পরীক্ষা দেওয়ার সুযোগ পাইতেছে। এই জন্য আগে নকল সার্টিফিকেটধারী যারা, তাদেরকে বাইর করতে হবে। আমরা চাই যোগ্যতা সম্পন্ন, মেধা সম্পন্ন শিক্ষক নিয়োগ করা হোক,
কিন্তু সেটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে। কিন্তু এনটিআরসি এর যে বর্তমান সিস্টেম, এই সিস্টেমে মাননীয় আইনমন্ত্রী যদি এখানে থাকেন, ওনাকে আমি জানাতে চাই যে আইনের কোথাও বলা নাই এনটিআরসি শিক্ষক নিয়োগ দিতে পারবে। যেহেতু আইনে বলা নাই, সুতরাং এটা কিভাবে তারা শিক্ষক নিয়োগ দেবে? এই জন্য শিক্ষক নিয়োগের জন্য একটা মিনি আপনার কমিটি গঠন করা হোক, যে বিসিএস এর আদলে, যাতে প্রকৃত এবং মেধা সম্পন্ন শিক্ষকরা আমরা এখানে নিয়োগ পেতে পারি। আমরা চাই একটা এই শিক্ষাকে ঢেলে সাজানোর জন্য আবারও যদি সেই ফ্যাসিস্ট সরকারের আমলের মতো এখানে শিক্ষা অধিদপ্তরের একটা দুর্নীতি রাখরা, এনটিআরসিও একটা দুর্নীতি রাখরা, আপনার টেক্সট বুক হলো আরো বেশি দুর্নীতি রাখরা, এগুলিকে ঢেলে সাজাতে হবে। এগুলিকে ঢেলে সাজানো না হলে আমরা কিন্তু আগের অবস্থায় থাকবো এবং জাতির কাছে আমাদের উত্তর দিতে হবে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রত্যাশা, হাজার হাজার কোটি টাকা, 1,36,000 কোটি টাকা শিক্ষার জন্য বরাদ্দ রেখেছেন, আজকে আমার মাননীয় প্রধানমন্ত্রী কেন বিতর্কিত হবে? উনি তো করেছেন এদেশের শিক্ষার উন্নয়নের জন্য। সেই জন্য আমি চাই যে বেসরকারি শিক্ষকদের যে চাকরি জাতীয়করণ আমাদের মাননীয় একজন সংসদ সদস্য বলেছেন, এটা কিন্তু 2010 সনের 12ই মে চিনমূর্তি সম্মেলন কেন্দ্রে তৎকালীন বিরোধী দলের নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী আমাদের মা মরহুমা বেগম খালেদা। মাননীয় সদস্য, আপনাকে আরো 3 মিনিট সময় বৃদ্ধি করা হলো। আমি যদি সরকার গঠন করতে পারি, এদেশের শিক্ষকদের চাকরি জাতীয়করণ করব। ওনার এই ঘোষণার সময় আজকের যিনি আমাদের মাননীয় মহাসচিব বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, সেখানে উনি ছিলেন, মাননীয় শিক্ষামন্ত্রী তৎকালীন ডক্টর উসমান ফারুক সাহেব ছিলেন, খায়রুল কবির খোকন সাহেব ছিলেন, আমানুল্লাহ আমান সাহেবরা ছিলেন, জয়নুদ্দিন ফারুক সাহেব সেদিন ছিল। সুতরাং আমি চাই মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘোষণা, সেই ঘোষণার বাস্তবায়ন করতে হবে। নন এমপি শিক্ষকদেরকে এমপিভুক্ত করতে হবে এবং এতদিয়ে মাদ্রাসার শিক্ষকদেরকেও এমপিভুক্ত করার আওতায় আনতে হবে। সুতরাং এই বিষয়গুলি যদি আমরা না আনি, শিক্ষায় আমরা বলবো যে শিক্ষার উন্নয়নের কথা বলবো, শিক্ষকদেরকে অভুক্ত রেখে তো শিক্ষার উন্নয়ন করা যাবে না। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, শিক্ষক হবে শিক্ষার মেরুদণ্ড, সেই শিক্ষকদেরকে অভুক্ত রাখা যাবে না। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চায় না শিক্ষকদেরকে অভুক্ত রাখার জন্য। মাননীয় স্পিকার, আজকে যেহেতু আমার সময় কম, আমি যদি আগের নির্ধারিত 8 মিনিট পাইতাম, আপনি 2 মিনিট দিলে 10 মিনিট হতো, এখন পেলাম 9 মিনিট, আরো 1 মিনিট কম আছে। তো যাই হোক, আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি শিক্ষাকে গুরুত্ব দিয়েছিলেন। বেগম খালেদা জিয়া আমাদের মা, উনি শিক্ষাকে গুরুত্ব দিয়েছিলেন। আমাদের নেতা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি শিক্ষাকে গুরুত্ব দেওয়ার জন্যই কিন্তু উনি শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ রেখেছেন। আমরা চাই এই বরাদ্দটা আগামী 5 বছরের ভিতরে জিডিপির 5% উন্নীত করা হোক এবং 5% উন্নীত করে আমাদের এই সমস্যাগুলি দূর করতে হবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আছেন। আমাদের যে পুলিশ, আমার যে এলাকা, সেই এলাকার পুলিশ প্রশাসন, তাদেরকে যদি বলা হয় যে ইয়াবা ব্যবসায়ীদেরকে ধরেন, ওনারা বলে কিভাবে ধরবো, আমার তো নাই, ওই যে গাড়ি নাই, পরিবহন নাই, তাদেরকে গাড়ি দেন প্রয়োজনে, কিন্তু তাদেরকে ধরার একটা ব্যবস্থা করেন এই মাদক সেবনকারীদের। কিন্তু মাদক সেবন যারা করে, আমাদের পুলিশ বাহিনীর অনেক সদস্য এর মধ্যে জড়িত, ডিলার ব্যবসায়ীদের সাথে তারা সরাসরি জড়িত। সুতরাং এই পুলিশটা আওয়ামী লীগের পুলিশ, এই প্রশাসন ইউনো ডিসি যারা আছে তারা আওয়ামী লীগের ইউনো ডিসি। তাদেরকে কি করা হয়েছে, হয়তো মতিঝিল থানা থেকে ট্রান্সফার করে আপনি নারায়ণগঞ্জ থানায় দিয়েছেন, কিন্তু এরাই তো, এদের ভিতর থেকে আওয়ামী লীগের গন্ধ যায় নাই। সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিতর্কিত করার জন্য, বর্তমান সরকারকে বিতর্কিত করার জন্য পুলিশ কাজ করছেন, এই প্রশাসন কাজ করছেন। আমাদের এমপিদের কথা তারা শোনে না, তারা তাদের কাজ দিয়ে ব্যস্ত থাকে। সুতরাং সত্যিকার ভাবে যদি এই বাজেট বাস্তবায়ন করতে হয়, তাহলে এই প্রশাসনকে এবং এই পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে হবে। এই পুলিশ দিয়ে বাংলাদেশের কখনো মঙ্গল আমরা আশা করতে পারি না। মাননীয় স্পিকার, আমার এলাকার রাস্তাঘাটের জরাজীর্ণ অবস্থা, এই ভাটাইচর থেকে হোমনা যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার অধিকাংশ অংশই ভাঙ্গা এবং তিতাসের অনেক অংশই ভাঙ্গা। তিতাসে আরেকটা মিনিট দেন আমাকে, 7 মিনিট হয়েছে, 7 সেকেন্ড আছে, আরেকটা মিনিট আগে থেকে দেন, আমি শেষ করে দেবো 1 মিনিটের মধ্যে। আমার এলাকায় 1 মিনিট দেয়া হলো, শেষ করেন তারপরেও। হ্যাঁ, এখানে একটা এলাকা আছে ঝগড়ার চর, এই ঝগড়ার চরকে আমরা শান্তির চরে পরিণত করতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। এবং এই তিতাস নদীর পরে এখান থেকে আপনার এই গ্রামটি সম্পূর্ণ একটা দ্বীপ এলাকা, বিচ্ছিন্ন এলাকা। এখানে আমাদের মাননীয় এলজিআরডি মন্ত্রী, মাননীয় মহাসচিব,
উনি পদক্ষেপ নিয়েছেন এই নদীর উপর সেতু নির্মাণ করার জন্য। সেই জন্য আমি মাননীয় মহাসচিবকে এবং আজকে আমাদের স্থানীয় সরকার যে মন্ত্রী ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। এই ভবেরচর থেকে মেঘনা যাওয়ার এই রাস্তা, মেঘনা হয়ে হোমনা যাওয়ার রাস্তাটা এটা মেরামত করার জন্য, এবং আমরা যে যাই আমাদের গাড়ি ওইখানে পড়ে জায়গা মানুষ দিয়ে আবার উঠাইতে হয়, তো সেই অবস্থায় থেকে পরিত্রাণে আমরা উপায় খুঁজছি। এবং মাননীয় এলজিআরডি মন্ত্রীকে আমি আরেকটা অনুরোধ করব, তিতাসকে একটি পৌরসভায় পরিণত করার জন্য। তিতাস একটি পৌরসভা যাতে হয়, মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মহোদয় আপনি দৃষ্টি আকর্ষণ করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য।